আচ্ছা, মধ্যপদ কথা দিয়ে আসলে এখানে কি বোঝানো হয়? তোমরা যদি কোনো দ্বিপদী রাশিকে বিন্যস্ত করো, এর আগে যে অঙ্কগুলো দেখছো বিস্তৃতি নির্ণয়, সেভাবে যদি বিস্তৃতি করো তাহলে মাঝখানে যে পদটা থাকবে সেটাই হয়েছে মধ্যপদ। আমি যদি উদাহরণ হিসাবে তোমাকে বুঝাই, এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে তুমি যদি বিস্তৃত করো তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এখানে মাঝে যে পদ আছে, মাঝখানে যে পদটা আছে, মাঝখানে পদ আছে এইটা টুয়াইজ এবি, এইটার নামই হচ্ছে মধ্যপদ। এইটার নামই হচ্ছে মধ্যপদ। আবার আমি যদি এইভাবে বিস্তৃত করি এ প্লাস বি হোল কিউব, এটাকে যদি বিস্তৃত করি তাহলে হবে এ কিউব প্লাস থ্রাইজ এ স্কোয়ার বি প্লাস থ্রাইজ এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখানে চারটা পদ পাওয়া গেছে। যেহেতু চারটা পদ পাওয়া গেছে, যদি আমরা মধ্যপদ হিসাবে ধরি তাহলে এই যে দুইটা পদ আছে এই দুইটা পদই হয়েছে গিয়া মধ্যপদ। এই দুইটা পদই হয়েছে গিয়া মধ্যপদ। এখান থেকে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, যদি কোনো দ্বিপদী রাশিকে আমরা বিন্যস্ত করি, বিস্তৃত করি, তাহলে ঠিক মাঝখানে যে পদ থাকবে সেই পদের নামই হচ্ছে মধ্যপদ। এখানে এই দুইটা উদাহরণ দেখে তুমি যেই দুইটা কথা মনে রাখবা, যখন ওই দ্বিপদী রাশির পাওয়ারটা জোড় সংখ্যক হবে, যখন দ্বিপদী রাশির পাওয়ারটা জোড় সংখ্যক হবে তখন বিস্তৃতি হবে বিজোড় সংখ্যক, কারণ বিস্তৃতি সবসময় একটা বেশি হয় এবং মধ্যম পদ হবে একটা। আবার বলতেছি, যখন পাওয়ারটা জোড় সংখ্যক হবে তখন বিস্তৃতি হবে বিজোড় সংখ্যক, আর বিস্তৃতি যদি বিজোড় সংখ্যক হয় তাহলে মধ্যম পদ হবে একটা। আবার আসো, যদি পাওয়ারটা বিজোড় সংখ্যক হয় তাহলে বিস্তৃতি জোড় সংখ্যক হবে, আর বিস্তৃতি যদি জোড় সংখ্যক হয় তাহলে মধ্যম পদ হবে দুইটা। যদি পাওয়ার বিজোড় হয়, অর্থাৎ তিনটা পাওয়ার আছে, তাহলে বিস্তৃতি হবে চারটা। তার মানে বিস্তৃতি যদি জোড় সংখ্যক হয়, জোড় সংখ্যক হয়ে মাঝখানে পদ একটা থাকে না, দুইটা থাকে। আশা করি এই কথা দুইটা বুঝতে পারছো। সবার শেষ যে কথাটা তুমি মনে রাখতে পারো, যে পাওয়ার যদি জোড় হয়, পাওয়ারের কথা বলছি, কিন্তু বিস্তৃতি যদি বিজোড় হয় তাহলে মধ্যম পদ হবে একটা, আর বিস্তৃতি যদি জোড় হয় তাহলে মধ্যম পদ হবে দুইটা। এবার কিন্তু আমি বিস্তৃতির কথা বলতেছি না, আমি পাওয়ারের কথা বলতেছি। এই যে উপরে পাওয়ার আছে, আমি সেই পাওয়ারের কথা বলতেছি। পাওয়ারটা যদি জোড় হয় তাহলে মধ্যম পদ হবে একটা, আর যদি পাওয়ারটা বিজোড় হয়, যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে মধ্যম পদ হবে দুইটা। এবার কিন্তু আমি পাওয়ারের কথা বলছি, দুইটা আবার এক করে ফেলো না। বিস্তৃতি যদি বিজোড় সংখ্যক হয়, যেমন এখানে বিস্তৃতি বিজোড় সংখ্যক, তাহলে মধ্যম পদ একটা। বিস্তৃতি যদি জোড় সংখ্যক হয় তাহলে এখানে মধ্যম পদ দুইটা। কিন্তু পাওয়ার যদি জোড় সংখ্যক হয় তাহলে হয়েছে গিয়ে মধ্যম পদ একটা। এই যে প্রথমটা পাওয়ার জোড় সংখ্যা আছে, এই জন্য মধ্যম পদ একটা। আর পাওয়ার যদি বিজোড় সংখ্যক হয় তাহলে আমরা এই যে উদাহরণ থেকে দেখলাম তখন মধ্যম পদ হয়েছে দুইটা। আমি কিন্তু মুছে ফেলতেছি, এই কথাটুকু তোমার যদি মনে থাকে তাহলেই হবে। আর মাঝখানে যে অবস্থিত ওই হয়েছে মূলত মধ্যপদ। এবার আমরা দুইটা অঙ্ক থেকে, জোড় বিজোড়ের দুইটা অঙ্ক থেকে দুইটা মধ্যম পদ বের করা শিখবো। তোমার কাছে অঙ্ক যদি এভাবে আসে বা ব্রিফও আসতে পারে তাহলে মূলত মধ্যম পদই জানতে চাবে। বলেন তো, যদি বিস্তৃতি কি হয়? বিস্তৃতি যদি বিজোড় সংখ্যক হয় তাহলে মধ্যম পদ হবে একটা, আর বিস্তৃতি যদি জোড় সংখ্যক হয় মধ্যম পদ হবে দুইটা। তার মধ্যম পদ হবে দুইটা, এবং একমাত্র যখন পাওয়ার জোড় থাকবে তখনই বিস্তৃতি বিজোড় সংখ্যক হবে, এছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। বিজোড় সংখ্যক হবে।
আর যখন পাওয়ার বিজোড় হবে তখনই বিস্তৃতি জোড় সংখ্যক হবে, কারণ একটা বেশি হয় তো জোড় সংখ্যক হবে। এবার কথাটা আরো স্পষ্ট হয়ে গেল। উঠে নাও 30 সেকেন্ড সময় উঠানোর জন্য। মুছে ফেললাম। এরপর আমরা দুইটা অঙ্ক দেখব, দুইটা অঙ্ক থেকে দুই ধরনের দুইটা অঙ্ক। তোমাদের সবার বই থেকে চ্যাপ্টারটা কিছু অঙ্ক করে নিবা, বিশেষ করে বোর্ডের কিছু অঙ্ক করে নিবা। বাট যেগুলো আমি বুঝাইতেছি এগুলো বুঝা থাকলে এই চ্যাপ্টার থেকে যথেষ্ট। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট একটু বেশি কইরো চ্যাপ্টার থেকে। প্রশ্নটা এভাবে, থেরাইজ এক্স মাইনাস এক্স কিউব, থেরাইজ এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 6, এর পাওয়ার হিসাবে আছে 9, রাশিটির মধ্যপথ নির্ণয় করো। মধ্যপথ নির্ণয় করো। এই 80টার মধ্যপথ নির্ণয় করতে হবে। এই 80টার মধ্যপথ নির্ণয় করতে হবে। তো এই 80টা যদি মধ্যপথ নির্ণয় করতে চাই, 80টা যদি মধ্যপথ নির্ণয় করতে চাই, আর প্রথমে কিছু কথা লিখবো। এখানে পাওয়ার আছে কয়টা? পাওয়ার আছে কিন্তু 9। পাওয়ার মানে কি সবার উপরে যেটা আছে পাওয়ার আছে এখানে 9। যদি পাওয়ার 9 থাকে তাহলে এখানে বিস্তৃতি হবে জোড় সংখ্যক, আর মধ্যম পদ হবে 2টা। মধ্যম পদ হবে 2টা। আমরা সেই কথাটুকু একটু আমার মতন করে লিখবা। আমরা সমাধান শুরু করলাম। অ্যান্সারই লিখলাম। কথাটা আসলে ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার হয় না, ম্যাথের ক্ষেত্রে কথাটাই সলিউশন। তারপর আমি অ্যান্সার কথাই লিখলাম। দেখো এখানে এভাবেই উঠাবা, এই সমাধান শুরু। এখানে মোট পদের সংখ্যা, মোট পদের সংখ্যা হবে, পদের সংখ্যা কত হয়? পাওয়ারের চেয়ে একটা বেশি হয়, যেটা আমরা বিস্তৃতি নির্ণয়ের সময় দেখছি। যারা বিস্তৃতি নির্ণয় পাও নাই, আমার মেসেঞ্জার গ্রুপে যাই দেখবার, ইউটিউবে লিংক দেওয়া আছে, ওখানে গতকালকে আমি গ্রুপে দিয়ে দিছি। ওখানে তুমি এই ব্যাখ্যাগুলো সব পাবা। তো এখানে আছে কত? 9। 9 এর সাথে 1 যোগ দিতে হবে, তাহলে পদের সংখ্যা কয়টা হবে? 10টা হবে। 9 এর সাথে 1 যোগ দিতে হবে, কারণ পাওয়ার যা থাকে পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি হয়। পদের সংখ্যা হবে 10টি। পদের সংখ্যা হবে 10টি। এবার আসো, সুতরাং যদি 10টা হয় তাহলে মধ্যম পদ তো 2টা থাকবে। সুতরাং মধ্যপদ হবে, মধ্যপদ হবে 2টি। মধ্যপদ হবে 2টি। যথা কোন 2টা মধ্যপদ হবে? 10টা যদি থাকে তাহলে মধ্যম পদ কিন্তু 2টাই হবে। তোমাকে আমি একটু প্রমাণ দেখাই। 1 2 3 স্যার 4 আপনি 10 বানাইলেন কিভাবে? পাওয়ারের সাথে 1 যোগ করলে পদ সংখ্যা হয়, বিস্তৃতি নির্ণয়ের সময় দেখাইছি। পাওয়ার যা থাকবে তার চেয়ে পদ সংখ্যা একটা বেশি হবে। একটু আগেও তো দেখলাম a প্লাস বি হোল স্কয়ার, এখানে পাওয়ার কত ছিল? 2টা। পদ হয়েছিল কয়টা? 2 যোগ 1, 3টা পদ হয়েছিল। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই মাত্র তো দেখলাম, আগের দিনও তো বললাম আগে ক্লাসে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই হয়েছে 10টা পদ। এই 10টা পদ থেকে তুমি যদি মধ্যপদ বের করতে চাও, এটা কি বুঝছো? পাওয়ারের সাথে 1 যোগ করলে
পদের সংখ্যা হবে। এখানে দেখো 3টা পদ আছে, প্লাস মাইনাস আকারে যে কয়টা থাকে ও কয়টাই পদ। এখানে 3টা পদ আছে, পাওয়ার আছে 2, তার মানে 1 যোগ করলে যেটা হয় ওটাই পদ সংখ্যা। তো 10টা যদি হয়, এখান থেকে একটু দেখো, প্রথম 4টা বাদ দাও, এদিক থেকে 1 2 3 4, এই 4টা বাদ দাও। তাহলে মাঝখানে কিন্তু 2টা পদ আছে, একটা হয়েছে গিয়ে পঞ্চম পদ, একটা হয়েছে গিয়ে ষষ্ঠ পদ। আমরা এটাই একটু নিয়ম অনুযায়ী বের করব। মাঝখানে দেখো 2টা পদ, 10টা যদি হয় পদের সংখ্যা, তাহলে মাঝখানে থাকে 2টা পদ, এবং 2টা পদ কিভাবে থাকে, একটা 5 একটা 6। তো আমরা সেভাবেই ক্যালকুলেশন করে 5 6ই বের করতে চাই, আমরা তো ওভাবে দেখাবো না যথা। এখন এই যে 2টা পদ মাঝখানে থাকবে, একটা 5 একটা 6, এটা তুমি এই উপরে উদাহরণটা থেকে বুঝে গেছো, মুখে মুখে বোঝা যায়। বাট এটা বের করার নিয়মটা কি? বের করার নিয়মটা হইছে 2টা পদের একটা হবে গিয়া n এর যে মান থাকবে, n এর মান কত 9, ওই 9 এর সাথে 1 যোগ দিয়া তারপরে 2 দিয়া ভাগ দিবা, তাতে কত হবে, 5 হবে পঞ্চম, এবং দ্বিতীয় মধ্যম পদ হবে 9 এর সাথে 1 যোগ দিয়া 2 দিয়া ভাগ দিবা, এবং তার সাথে আরো 1 যোগ দিবা, তাতে হবে ষষ্ঠ বা 6তম। এখানে যদি 6তম কথা ব্যবহার করো, তাহলে এটা 5তম কথা ব্যবহার করো। পঞ্চম ষষ্ঠের মধ্যে যদি তুমি না যাও, একটা হবে গিয়া 5তম পদ, আর একটা হবে গিয়া ষষ্ঠতম পদ, এই 2টা। দেখো মধ্যম পদ 2টা হবে, কারণ জোড় সংখ্যক হইছে, এই যে জোড় সংখ্যক হইলে বিস্তৃতি যদি জোড় সংখ্যক হয়, মানে পদ সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, এই পদ সংখ্যা মানেই বিস্তৃতি। তো পদ সংখ্যা তো একটা বেশি, জোড় সংখ্যা, এটা 10টা হোক 12টা হোক 18টা হোক 20টা হোক, তাহলে মধ্যম পদ 2টা। কিভাবে বের করবা? n এর সাথে অঞ্চক দিয়ে 2 দিয়া ভাগ, n এর সাথে অঞ্চক দিয়ে 2 দিয়া ভাগ, তার সাথে আরো 1 যোগ, তাতে হইছে কি 6তম পদ। এইটাকে তুমি এভাবে বের করতে পারো। এভাবে বের না কইরা n এর সাথে সরাসরি 3 যোগ দিয়া তারপরে 2 দিয়া ভাগ, এভাবেও তুমি করতে পারো, তবে এভাবে করলে মনে হয় ভালো হয় 1 যোগ দিয়া। তাহলে আমরা এখন পর্যন্ত যে কাজটা করলাম, আমরা কিন্তু মধ্যপদ এখনো নির্ণয় করি নাই, আমরা শুধু এইটা বুঝে এলাম যে এখানে পাওয়ার জোড় সংখ্যা মানে 9, বিজোড় সংখ্যা পাওয়ার 9, তার মানে পদ সংখ্যা বিস্তৃতি করলে হবে 10টা, 9 এর সাথে 1 যোগ দিয়া। আর তাই যদি হয় তাহলে মধ্যম পদ হবে 2টা, জোড় মানেই মধ্যম পদ 2টা, তাতে যদি 4টাও পদ সংখ্যা হয় তাহলে মধ্যম পদ 2টা। এবং সেই 2টার কোনটা কোনটা মধ্যম পদ, একটা হইছে গিয়া পঞ্চম পদ, আর একটা হইছে গিয়া ষষ্ঠ পদ, একটা হইছে গিয়া পঞ্চম পদ, আর একটা হইছে গিয়া ষষ্ঠ পদ, এই 2টা হইছে গিয়া মধ্যম পদ। এখন তোমার কাজ হইছে এই পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ নির্ণয় করা। এখন তুমি এই 2টা পদ শুধু নির্ণয় করে দেখাবা। তাহলে তুমি নির্ণয় করো প্রথমে পঞ্চম, মানে 5তম পদ। প্রথমে তুমি 5তম পদ নির্ণয় করো, আচ্ছা এইটাকে যদি তুমি দেখাইতে চাও, এটাকে অনেক সময় এভাবে দেখায়, টি এর 5 মানে হইছে 4 এর সাথে 1 যোগ, অর্থাৎ 1 সব সময় বাহিরে রাখবা। 6তম পদ মানে হইছে 5 এর সাথে 1 যোগ, অষ্টম পদ মানে হইছে 7 এর সাথে 1 যোগ, এভাবে এক বাহিরে রেখে এটাকে ভাঙানো যায়। তুমি যদি চাও এভাবে ভাঙাবা, তুমি যদি চাও যে না ভাই আমি এটা দিবই না, 5তম পদ সমান সমান দিয়া তারপরে সরাসরি আমি মান বসাবো, তাহলে তুমি সেভাবে বসাইতে পারো। আচ্ছা পঞ্চম পদ যদি তুমি বের করতে চাও, তাহলে তোমাকে সেই বিস্তৃতির কথা মনে করতে হবে, যাদের বিস্তৃতি নির্ণয় এখনো সমস্যা আছে, আগের দিনের ক্লাসটা ভিডিও আকারে আছে, দেখে নিবা। এটাও এখন একটা সুবিধা হইলো, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, নতুন নতুন নিয়মগুলো ভিডিও আকারে থাকবে, সব থাকবে না, শুধু প্রথম দিন বা যে ক্লাসটা আমার মনে হবে যে খুবই গুরুত্বপূর্ণ এবং মনে থাকবে, মাথায় থাকবে, সেটা শুধুমাত্র ভিডিও আকারে তুমি পাবা। তো বিস্তৃতির আবার একটু দেখে নিতে পারো কথাগুলো। এখানে নিয়মটা হইছে তুমি জি 4 এর আগে ওটা কি লিখছেন? টি 4 এর আগে ওটা কি লিখছেন? টি টি মানে ইয়া সানা, অর্থাৎ টি, অর্থাৎ টি যে বর্ণ আর কি। তো যেখানে ছিলাম ওটা তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, তোমার ইচ্ছা, লিখতে ওইভাবে তোমার ভাঙাইতে হবে। পঞ্চম পদ মানে হয়েছে 4 এর সাথে 1 যোগ। আচ্ছা এখন সেই বিস্তৃতির কথা মনে করো, পঞ্চম পদ যদি বের করতে চাই আমরা NCR এর নিয়মে ভাঙাবো। n হইবে গিয়া 9 c
আর এর জায়গায় মানটা কত বসে তোমাদের মনে আছে কিনা? আমরা যততম পদে বসাইতে চাই ভাইয়া তার চেয়ে এক কম বসে। জি, এখানে টির কাজটা কি মানে এর কোনো কাজ নাই, এটা সংকেত হিসেবে দেখায়। টি 4+1 এটা দেখে স্যার না লিখলেও কি হবে? হ্যাঁ আমি তো সেটাই বললাম, না লাগলেও হবে। 4+1 এটা বে দিয়ে টি কি একটু উপরে ভাইয়া? বে টিটা কি একটু না, উপরে? টি একটু উপরে না, টি লেখা তারপর একটু নিচে হইছে গিয়া টি একটু উপরে আর কি, 4+1 এভাবে, মানে টি লেখা তার পায়ের কাছে হইছে গিয়া সংখ্যাটা। এটা না লেখলেও হবে, এটা দিয়ে জাস্ট বোঝানো হয় যে এততম পদ। কিছু কিছু বই টি দিয়ে দেখায়, কিছু কিছু বই দেখলাম আমরা কিছু দিয়ে দেখাই নাই। এই তো শুধু পঞ্চম পদ লেখলেও হবে, পঞ্চম পদ সমান। এবার আসো, এইটা যে ভাঙানোর নিয়মটা একটু পিছনের কথা মনে করবা। উপরে হয় এন এর মান, এনসিআর এর নিয়মে কিন্তু আমরা ভাঙাই, মনে আছে? এনসিআর উপরে এন এর মান 9 আছে, সি আর এর মান তোমরা একটু বিস্তৃত খাতাটা দেখো, আর এর মান তুমি যততম পদে বসাইছো সবসময় এক কম নিছো। তুমি যখন দ্বিতীয় পদে বসাইছো তখন কিন্তু আর এর জায়গায় তুমি বসাইছো 1, তুমি যখন তৃতীয় পদে বসাইছো তখন কিন্তু আর এর জায়গায় বসাইছো তুমি 2। যার কারণে এখানে যেহেতু পঞ্চম পদ, এখানে যেহেতু তুমি পঞ্চম পদ নির্ণয় করতে আসো, এখানে যেহেতু পঞ্চম পদ তুমি নির্ণয় করতে আসো, এর মানে অবশ্যই আর এর জায়গায় তাহলে কত হবে? 4 হবে। এর মানে অবশ্যই আর এর জায়গায় 4 হবে। এবারে আসো, বাকি কাজগুলো জানো তুমি কিভাবে করতা? গুণ চিহ্ন দিয়া প্রথম পদ নিতা। প্রথম পদ কি আছে? থ্রাইজ এক্স আছে। এর সাথে তুমি পাওয়ার হিসাবে কি নিতা? 9 থেকে তুমি এখানে আর এর জায়গায় কত নিছো? 4 বিয়োগ দিবা। কথা কিন্তু আগের কথাগুলোই, আমি কিন্তু আসলে নতুন কিছু শিখাইতেছি না। এরপরে গুণ চিহ্ন দিয়ে তুমি দ্বিতীয় পদ নিবা। আর দ্বিতীয় পদটা কিভাবে নিবা? দ্বিতীয় পদ হইছে গিয়া মাইনাস থাকলে মাইনাসটা ভিতরে নিয়ে যাবা। মাইনাস স্যার থাকলে 4টা কিভাবে আসছে আরেকবার একটু বলবেন? এই যে গুণ কিভাবে আসছে তুমি বিস্তৃত নির্ণয় না, কর। 4টা কিভাবে আসছে? 4 4 তো এই যে বলছিলাম যততম পদে বসাইতেছি, 9C4 যততম পদে বসাইতেছি আর এর মানের জায়গায় তার চেয়ে এক কম বসাইতে হয়। বিস্তৃতের খাতা দেখো, বিস্তৃতি যে নির্ণয় করতে সেই খাতা দেখো। আমরা দ্বিতীয় পদের সময় এখানে 1 বসাইছি, তৃতীয় পদের সময় এখানে 2 বসাইছি, চতুর্থ পদের সময় এখানে 3 বসাইছি, পঞ্চম পদের সময় এখানে 4 বসাইছি। অর্থাৎ আর এর জায়গাটায়, এই আর এর জায়গাটায় সবসময় এক কম বসাবো। আর এর জায়গাটায় সবসময় এক কম বসাবো। আমরা যততম পদ নির্ণয় করতেছি তার চেয়ে এক কম বসাবো। এটা কিন্তু বিস্তৃত, যার কারণে বিস্তৃত নিয়ে 2 দিন কথা বলছি। আচ্ছা দেখো, এক কম বসাইতে হয় সবসময়। এরপরে আসো, এখানে হবে মাইনাস, মাইনাস মাইনাস থাকলে কিন্তু ভিতরে নিতে হয়, বিস্তৃত নির্ণয়ের সময় তাও দেখাইছি। মাইনাস থাকলে দ্বিতীয় পদের সাথে ভিতরে নিতে হয়। এক্স কিউব আর নিচে পাওয়ার হবে গিয়া 6, নিচে ভাগ হবে 6 যেটা দেয়া আছে। এর পাওয়ার কত হবে? এখানে যে 4 নিছো সেই 4 হবে। আর 4টা আবারও বলতেছি যেহেতু পঞ্চম পদ তার মানে এক কম বসাইতে হবে, 4 বসাইতে হবে। ষষ্ঠ পদের সময় 5 বসাইতে হবে, নবম পদের সময় 8 বসাইতে হবে, এভাবেই নিয়মটা। এখন তোমার কাজ হয়েছে এইটা ভাঙানো, তাহলে পঞ্চম পদ বের হয়ে যাবে, আর এখানে আর কোনো কাজ নেই। তো ভাঙাইলে 9C4 তুমি ক্যালকুলেটর দিয়ে ভাঙাবা। 9C4 যদি ক্যালকুলেটর দিয়ে ভাঙাও তাহলে এটা হবে গিয়া 126 হবে। 3 এর পাওয়ার যদি 9 দাও ইনটু 3 এর পাওয়ার যদি 9 দাও, 3 এর পাওয়ার 9 দিলে হবে 243, 243। আর এক্স এর পাওয়ার তো 9 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে? 9 থেকে 4 বিয়োগ করলে এক্স এর পাওয়ার থাকবে গিয়া 5। এরপরে তোমার বিষয়টা ছিল মাইনাস উঠবে কি উঠবে না। আগে যে এটা নিয়ে অনেক ব্যাখ্যা দিছিলাম, শেষও বুঝাইছিলাম যে মাইনাস উঠবে কি। ভাইয়া জি আমরা 3 এর কেন 9 দিয়া মানে 3 এর পাওয়ার কেন 9 ধরছি? 3 এর পাওয়ার তো 5 ধরবো না? ও সরি, 3 পাওয়ার 5 ধরবো। 5 ধরলে 243 হয়, এটা মুখে ভুল বলছে। 5 ধরলে 243 হবে, 3 পাওয়ার 5 হবে, এটা বিয়োগ করলে 5 হয় না, 5 হবে, এটা মুখে ভুল বলছে। এবার আসো, এই মাইনাসটা কিন্তু আর থাকবে না, আর এটা কিন্তু এক্স না, এটা কিন্তু গুণ। এই মাইনাসটা কিন্তু আর থাকবে না। মাইনাসটা কেন থাকবে না? কারণ হইছে গিয়া যেহেতু পাওয়ার জোড় সংখ্যা আছে মাইনাসটা থাকবে না। তাহলে এক্স এর পাওয়ার কত হবে? এক্স এর পাওয়ার হবে 3 4 12, পাওয়ার পরে গুণ হয়। আর 6 এর পাওয়ার যদি 4 দাও তাহলে হবে 6 এর পাওয়ার 4 দিলে হবে 1296।
ক্যালকুলেটর দিয়ে কাজ করবা। 6 এর পাওয়ার 4 দিলে হবে 1296। হবে। দেখো কে বুঝি নেই। এবারে তুমি অন্যান্য যে কাজগুলো যদি করো তাহলে দুইটা গুণ দাও। এখানে আমি একসাথে উপর নিচে করে ফেলি। উপর নিচে হয়েছে গিয়া এক্স এর পাওয়ার 5 এটা উপরে আছে, এক্স এর পাওয়ার 12 এটা উপরে আছে, তাতে উপরে হবে গিয়া এক্স এর পাওয়ার 17, এক্স এর পাওয়ার 17 হবে। আর এই দুইটা যদি তুমি গুণ দাও 126 গুণ 243 তাতে হবে 3618। আর নিচে কত আছে 1296। এবার তুমি 162 দিয়ে কাটাকাটি করতে পারবা। 162 দিয়ে তুমি যদি কাটাকাটি করো, 162 দিয়ে কাটাকাটি করলে উপরে হবে গিয়া 189। এই কাটাকাটি কিন্তু তুমি অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবা। নিচে হবে গিয়া 8। এবার শেষ পর্যন্ত অ্যান্সার হয়, আর কাটাকাটি করা যায় না, 189 এক্স টু দি পাওয়ার 17 আর নিচে হয়েছে গিয়া 8। এটাই হচ্ছে গিয়া পঞ্চম পদ। তার মানে এখানে দুইটা মধ্যম পদ, তার একটা মধ্যম পদ বের করলাম, সেটা হয়েছে গিয়া পঞ্চম পদ। এইটা পঞ্চম পদটা মুছে ফেলবো। পঞ্চম পদটা মুছে ফেলবো, কিন্তু তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করে নিতে পারো। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার কত দিয়ে কাটছেন ওখানে? 162 দিয়ে কাটছি। 162 দিয়ে, তুমি একসাথে না পারলে ছোট ছোট করে কাটবা। 105। স্যার পঞ্চমতম পদ বুঝাইছেন না, ওইটা একটু বুঝিয়ে দেন। পঞ্চমতম পদ এখানে দুইটা মধ্যম পদ হবে। এই যে 10টা পদ যদি হয়, 1 থেকে 10 পর্যন্ত হয়ে যায়, মাঝখানে কয়টা পদ থাকে? দুইটা। এই দুইটাই কিন্তু মাঝখানে, তো সেখান থেকে একটা বের করলাম পঞ্চম পদ। আর এইটা সহজে বের করার নিয়ম হয়েছে ওই এন এর সাথে, মানে পাওয়ারের সাথে 1 যোগ দিয়া তারপরে 2 দিয়ে ভাগ দিতে হবে, একটা হচ্ছে পঞ্চম পদ। আর হয়েছে গিয়া এন এর সাথে 1 যোগ দিয়া তারপর তাকে আবার 2 দিয়ে ভাগ দেওয়ার পরে 1 যোগ দিতে হবে ষষ্ঠ পদ। এই যে দুইটা পদ মাঝখানে থাকে এই। আর বিস্তৃতিটা বুঝে নিতে হবে, বিস্তৃতিটা একটু দেখে নিবা। ওকে, এইটা গেল পঞ্চম পদ নির্ণয়। এবার দ্বিতীয় মধ্যম পদ হয়েছে ষষ্ঠ পদ, 6তম পদ। তো এবার আমরা 6তম পদ নির্ণয় করব। 6তম পদ তোমরা অনেকে হয়তো বা এখন 6তম পদ মাইনাসে আসবে, অনেকে হয়তো বা তোমরা এখন করতেই পারবা। আমার সাথে সাথে যারা করতে চাও, যারা করে ফেলছো তারা তো মাশাআল্লাহ, যারা আমার সাথে সাথে করতে চাও এর একটু দেখো। এবার দ্বিতীয় যেটা মধ্যম পদ, জাস্ট দুইটা মধ্যম পদ হবে, দুইটা পদ বের করে নিতে হবে। দ্বিতীয় মধ্যম পদ ওর নিচ থেকে করবা, মানে 6তম পদ। তাহলে 6তম পদকে তুমি যদি দেখাইতে চাও, এটা তোমার ইচ্ছা, তাহলে কিভাবে দেখাইতে হবে? 5+1 দেখাইতে হবে, ওই 1+ দিয়ে দেখাইতে হবে। তো এখানে জানি কি হবে, উপরে তো এন এর মান 9। সি জেরিন প্রশ্ন করছে কিভাবে আগেরবার 4 আসছে, এবার এখানে কত আসবে জেরিন বলো তো? সি এর নিচে 5 হবে। হ্যাঁ, সি এর নিচে 5 হবে, কারণ আমি ষষ্ঠ পদ নির্ণয় করতে চাইতেছি, তার চেয়ে 1 কম। এবং এই 5টা বোঝার জন্যই কিন্তু এইখানে ব্র্যাকেটের মধ্যে 5+1 এভাবে সাজাইছি, ওই প্রথম অংশটাই না এখানে বসাইতে হয়েছে আর কি। যাই হোক, এবার সামনে আসি। প্রথম পদ আছে কি? 3x আছে, এর পাওয়ার কত হবে? 9 - 5। আর দ্বিতীয় পদ তো মাইনাস সহ চিন্তা করতে হবে, -x³/6 এর পাওয়ার কত হবে? শুধু 5। ওই নিচে যেটা আর এর জায়গায় বসে সেটাই তো পাওয়ার হয়ে যায়।
বুঝতে পারলে কিন্তু অনেক সহজ, বুঝতে পারলে কিন্তু অনেক সহজ। এবারে আসো, এখন এটাকে তুমি শুধুমাত্র ভাঙাইলে যা হবে তাই আনসার। আমি সামনে ভাঙাইতেছি, তুমি অবশ্যই নিচে নিচে করবা। 9c5 যদি ভাঙাও তাহলে এটা হবে সম্ভবত 126 হবে ইনটু 3 এর পাওয়ার হবে, একসাথে করি, 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 9 থেকে 5 বিয়োগ করলে হবে, 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 9 থেকে 5 বিয়োগ করলে হবে 5 আর 4 হবে নাকি? হ্যাঁ 4 হবে, অর্থাৎ 3 এর পাওয়ার হবে গিয়ে 4। তো 3 এর পাওয়ার যদি 4 দাও, 3 এর পাওয়ার 4 দিলে 81 হয় সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি, তাহলে 3 এর পাওয়ার 4 দিলে হবে 81, আর x এর পাওয়ার 4 দিলে x টু দি পাওয়ার 4 হবে ইনটু, এবার কিন্তু মাইনাসটা থেকে যাবে, এবার কিন্তু মাইনাসটা থেকে যাবে, তো মাইনাসটা থাকলে উপরে হবে x এর পাওয়ার 3 + 15, দুইটা পাওয়ার গুণ হয়, আর নিচে 6 এর পাওয়ার যদি তুমি 5 দাও, 6 এর পাওয়ার তুমি যদি 5 দাও তাহলে 7776 হবে, 7776 হবে। মাইনাসটা কেন থেকে গেছে? তুমি গুণ না দিয়ে ডটও দিতে পারতা। মাইনাসটা কেন থেকে গেছে? কারণ হচ্ছে গিয়া এখানে যেহেতু পাওয়ারটা বিজোড় সংখ্যক, মানে 5 পাওয়ার বিজোড় হওয়া মানে মাইনাসটা থেকে যাবে। এবার সবগুলো গুণ, তো মাইনাসটা গুণ করে একেবারে সামনে নিয়ে আসো, প্লাসে মাইনাসে সবগুলো মাইনাস হয়ে যাবে, তো মাইনাসটা গুণ করে একেবারে সামনে নিয়ে আসো। সংখ্যাগুলো যদি গুণ দাও 126, এর সাথে তুমি যদি 81 গুণ দাও, 126 গুণ 81, তাতে হবে 10,206, আর ইনটু হবে গিয়া x এর পাওয়ার হবে 15 আর 4, যেহেতু দুইটাই উপরে আছে মানে গুণ আছে, গুণের সময় পাওয়ারটা যোগ হয়, মানে হবে গিয়া 19, আর নিচে হবে 7776। তোমরা একসাথে যদি কাটাকাটি করতে না পারো, তোমরা 2 2 করে 4 4 করে ছোট ছোট করে কাটাকাটি করবা, ছোট ছোট করে কাটাকাটি করবা। তবে উপর নিচে কাটাকাটি করলে শেষ পর্যন্ত যেটা থাকবে, এটা একসাথে তোমরা আসলে পারবাও না। 448 দিয়ে 48 না 46 দিয়ে উভয়টাকে কাটাকাটি করা যায়, এটা একসাথে পারবাও না। তোমরা ছোট ছোট করে কাটবা, ছোট ছোট করে কাটবা। তো সেক্ষেত্রে কাটাকাটি করলে এটা হবে গিয়া 16, আর এটা হবে গিয়া 19, উপরে হবে 19। তোমরা ছোট ছোট করে কাটাকাটি করবা। ঠিক আছে, তো শেষ পর্যন্ত থাকে কি? শেষ পর্যন্ত অ্যান্সারটা আমি ভিন্ন একটা পেন দিয়ে লিখে দিতেছি। তাও থাকে শেষ পর্যন্ত মাইনাস, এটা হবে গিয়া 19 x টু দি পাওয়ার 19, উপরের না উপরে 19 হবে না, সরি, উপরে হবে গিয়া 21 হবে, উপরে আমি ভুল কাটছি, উপরে এটা 21 হবে। শেষ পর্যন্ত কাটাকাটি গিয়ে 21 হবে, তার মানে 21 x এর পাওয়ার 19, আর নিচে হবে গিয়া 16, এটাই হবে গিয়া ষষ্ঠ পদ। এই মধ্যম পদ দুইটা নির্ণয় হয়ে গেছে, এরপর আর তোমার ভাবে সাজাই অ্যান্সার রাখার দরকার নেই, এখানে একটা অ্যান্সার কথা রেখে দিবা, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। তাহলে যদি পাওয়ারটা, আমরা কিন্তু এখান থেকে শুরু করছিলাম, যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে 1 বেশি, মানে জোড়। মধ্যম পদ হবে 2টা, মধ্যম পদ 2টা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম এবং সেটা শেখার পরে সবার শেষে গিয়া ওই যে যেই দুইটা মধ্যম পদ হবে ওই দুইটা মধ্যম পদের মান জাস্ট বের করে দেওয়া। এবং যদি একেবারে তোমার কাটাকাটি করতে অসুবিধা হয়েই যায়, তুমি পারতেছো না, তুমি যতটা সম্ভব ছোট বানাইয়া
ওই অবস্থায় আইখা দিবা, তবে তুমি চেষ্টা করবা যতক্ষণ সম্ভব কাটাকাটি করার। একটু ধৈর্য নিয়ে করলেই হবে, একটু ধৈর্য নিয়ে করলেই হবে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব।